নিজের ছোট বোনের নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লেখাতে এসে আমার বিয়ে হয়ে যাবে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। ফ্ল্যাশব্যাক। অফিসার, আমার ছোট বোন কাল রাত থেকে নিখোঁজ, আর আপনারা বলছেন রিপোর্ট লিখবেন না। আমরা বলছি না যে রিপোর্ট লিখবো না, শুধু একটু অপেক্ষা করতে বলেছি। অপেক্ষা? গত 3 ঘন্টা যাবত আমি অপেক্ষা করছি এখানে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। আর একটু অপেক্ষা করুন। কথাটা শুনেই আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। কিছু বলতে যাব তার আগে পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। আর অপেক্ষা করতে হবে না, আমি এসে গেছি। কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকিয়ে দেখি দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আহিয়ান আহনাব দাঁড়িয়ে আছেন। 5 ফিট 9 ইঞ্চি উচ্চতা, ফর্সা চেহারায় ছোট ছোট দাড়ি, আর ডানগালের মাঝখানটায় কালো কুচকুচি ছোট্ট তিলটায় যেন তাকে আরো আকর্ষণীয় দেখতে লাগছে। কিছুক্ষণ সেই সুদর্শন পুরুষটার দিকে হা করে তাকিয়ে থাকতে পুলিশ অফিসারের কথায় আমার ধ্যান ভাঙে। স্যার, আপনি চলে এসেছেন, প্লিজ স্যার বসুন। আহিয়ান চেয়ারে বসতে বসতে আমার উদ্দেশ্যে বললেন, মিস ঈশা, ছোট বোনের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে আপনাকে। আমার বোন কাল থেকে বাড়ি ফেরেনি, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার কি দুশ্চিন্তা করা উচিত নয় বলুন? অবশ্যই উচিত, তবে এখন আর হতে হবে না। আপনার বোন সুরক্ষিত অবস্থায় আছে। আজাদ, ছবিটা তোমার মামকে দেখাও। তার পাশে দাঁড়িয়ে থাকা তার অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে বললেন। আসাদ নামের লোকটা আমার দিকে একটা ছবি এগিয়ে দিলেন। ছবিতে আমার বোনকে হাত পা বেঁধে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। তার মানে নিশাকে আপনিই কিডন্যাপ করেছেন? হ্যাঁ। অফিসার, আপনার সামনে এই লোকটা বলছে সে আমার বোনকে কিডন্যাপ করেছে, ছবিও দেখালো, অথচ আপনারা কিছুই করছেন না। ম্যাডাম, আপনি প্লিজ উত্তেজিত হবেন না, স্যারের কথা আগে শুনুন। কি শোনার আছে আর? আপনারা সকলে মিলে আমার বোনকে আটকে রেখেছেন। কি চান আপনারা আমার থেকে? বলতে বলতে কেঁদেই দিলাম। আহিয়ান চেয়ার থেকে উঠে আমার মুখোমুখি এসে দাঁড়ালেন। কিছুই চাই না, আপনার বোনকে সুরক্ষিত অবস্থা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে, তবে একটা শর্ত আছে। শর্ত? কান্না থামিয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনছি। আপনাকে বিয়ে করতে হবে আমাকে। আহিয়ানের কথা শুনে আমি অবাকের শেষ সীমায় পৌঁছে গেছি। লোকটা কি পাগল হয়ে গেছে? এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আমি ঠিকই বলছি। আপনার কাছে 5 মিনিট সময় আছে মিস ঈশা, ভেবে দেখুন আমাকে বিয়ে করবেন নাকি আপনার বোনের লাশ চান আপনি। সিদ্ধান্ত আপনার। অফিসার, আপনার সামনে লোকটা আমাকে যা নয় তাই বলছে, আমার বোনকে আটকে রেখেছে, অথচ আপনি কিছুই করছেন না। দেখলাম অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বুঝতে বাকি রইল না সবাই আহিয়ানের কাজ। উপায়ন্তর না পেয়ে রাজি হয়ে গেলাম। আমি ঈশা আহমেদ, পরিবার বলতে শুধু ছোট বোন নিশা। সোনা চামচ মুখে নিয়ে জন্ম হলেও সেটা বেশি দিন স্থায়ী হয়নি। বোনের জন্মের সময় মা মারা যায়, আর আমার বয়স যখন 9 বছর তখন বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। তাকে শেষ দেখাও দেখতে পাইনি, কেননা তার লাশ খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে এতক্ষণ যে কাণ্ড ঘটল সে আহিয়ান আহনাব। মা আফসানা বেগম ও বোন আরিয়াকে নিয়ে তার পরিবার। তার বাবা আফজাল আহনাব আজ থেকে প্রায় 17 বছর আগে মারা গেছেন। বর্তমানে বইয়ের সাজে আহিয়ানের পাশে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর ভাবছি এটা বাড়ি নাকি প্রাসাদ। আহিয়ান বলে উঠলেন, আমার পরিবারে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমরা ভালোবেসে বিয়ে করেছে। যদি কারো সামনে নিজের মুখ খোলো তার ফল খুব খারাপ হবে। আমি শুধু মাথা নাড়ালাম। এরপর বাড়ির ভেতর ঢুকতেই আমি চরম অবাক। আমি কি দেখছি? আমার বোন নিশা একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। বুঝলাম মেয়েটা হয়তো আহিয়ানের ছোট বোন, কিন্তু নিশা এ বাড়িতে কি করছে? ওকে তো কিডন্যাপ করা হয়েছে, তাহলে এখানে কেমনে আসলো? ওর হাত পা বাঁধা ছবিই বা আসলো কোথা থেকে? আমার এসব ভাবনার মাঝে নিশা আর মেয়েটি আমাদের সামনে এসে দাঁড়ালো। নিশা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি রে আপু, তলে তলে এত কিছু আমাকে একবার বললিও না? নিজেকে সামলিয়ে নিজেকে বললাম, তুই এখানে কিভাবে আসলি? তোকে না? হ্যাঁ, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আহিয়ান ভাইয়াই তো আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো। নিশার কথার আমি কিছুই বুঝতে পারছি না। নিশাকে তো আহিয়ানই কিডন্যাপ করেছিল, তাহলে নিশা কেন বলছে আহিয়ান তাকে বাঁচিয়েছে? আর আহিয়ান আমাকে বিয়ে বা করলেন কেন? আমাকে বিয়ে করে তার কি লাভ? এরকম হাজারটা প্রশ্ন আমার মাথায় কিলবিল করছে, আর আমার সব প্রশ্নের উত্তর ওই খাটাস আহিয়ানের কাছে। এসব ভাবনার মাঝে একজন মধ্যবয়স্ক মহিলা আমাদের সামনে এসে দাঁড়ালেন। আহিয়ানকে উদ্দেশ্য করে বললেন, শেষ পর্যন্ত নিজের জেটাই রাখলি তো আহিয়ান, একা একা গিয়ে বিয়ে করে আসলি। মা, আমি তো আগেই বলেছিলাম। সে যাই হোক, মিষ্টি একটা বৌমা এনেছিস আমার জন্য, আর আমি এতেই খুশি। বৌমা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আরে ভাবি, ভিতরে আসো,
আমার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে, তুমি সত্যিই খুব মিষ্টি দেখতে। বলেই আরিয়া আমার হাত ধরে আমাকে বাড়ির ভেতর নিয়ে গেল। এমন সময় একজন লোক হাতে মোবাইলের দিকে একমনে তাকিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। মোবাইলের দিকে নজর স্থির রেখে আহিয়ানের উদ্দেশ্যে বললেন, "কি রে আহিয়ান, আমাকে এত জলদি বাড়িতে আসতে বললি কেন?" বলে মুখ তুলে তাকালো আমার আর আহিয়ানের দিকে। আহিয়ান, তুই বিয়ে করেছিস? তাকে দেখেই বোঝা যাচ্ছে অবাকের চরম পর্যায় থেকে লাফ দিয়ে টুপ করে পৃথিবীতে পড়েছেন। আরিয়া বলে উঠল, "এ কি মাহাদি ভাই, আপনি না ভাইয়ের বেস্ট ফ্রেন্ড? আপনাকেও ভাইয়া বিয়ের ব্যাপারে কিছুই বলেনি?" না, আমি তো এখানে এসে জানলাম। একটা অন্ধকার ঘরে ঠিক মাঝখানটায় একটা টিমটিমে বাতি জ্বলছে। আবছা আলোয় টেবিলের ওপর ছড়িয়ে থাকা কাগজপত্র আর এক কোণায় খুব সযত্নে রাখা একটি ফটোফ্রেম দেখা যাচ্ছে। ফটোফ্রেমে রয়েছে দুজন হাস্যোজ্জ্বল মেয়ের ছবি। ঘরের কোণে একটা চেয়ারে একজন মধ্যবয়স্ক পুরুষ রক্তচক্ষু নিয়ে বসে আছে। তার দৃষ্টি স্থির হয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা 24 থেকে 25 বছরের দুটি ছেলের দিকে। তোদের বলেছিলাম না ওদের দুজনের উপর সবসময় নজর রাখতে? এত কিছু হয়ে গেল, অথচ তোরা কিছু জানতে পারলি না। সরি স্যার, ভুল হয়ে গেছে। দুজন ছেলের মধ্যে একজন কথাটা বলতেই মধ্যবয়স্ক লোকটি হুঙ্কার দিয়ে উঠলেন, ভুল হয়ে গেছে? কোন কাজ তোরা ঠিকভাবে করতে পারিস? ওদের ব্যাপারে সব খোঁজ খবর নে, আর সবসময় নজর রাখবি ওদের উপর। এখন যা এখান থেকে। দুজনেই চলে গেল। মধ্যবয়স্ক লোকটা ফটোফ্রেম হাতে নিয়ে সযত্নে হাত বুলিয়ে আবারও আগের জায়গায় রেখে দিলেন। এদিকে আহিয়ান, তুই এসবের মধ্যে ঈশাকে জড়িয়ে ঠিক করছিস না। মাহাদির কথা শুনে আহিয়ান দীর্ঘশ্বাস ছাড়ে। আমাদের ঈশাকে ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। মাহাদি আর কথা বাড়ালো না, কারণ সে জানে আহিয়ান এখন তার কোনো কথাই শুনবে না। আর ঈশাকে তো সে বিয়ে করেই ফেলেছে, কিছু বলেও লাভ নেই। মাথায় একঝুড়ি প্রশ্ন নিয়ে আহিয়ানের রুমের মধ্যে পাইচারি করছি। উদ্দেশ্য আহিয়ান ঘরে আসলেই তার দিকে একঝুড়ি প্রশ্ন ছুঁড়ে মারব। নিশা আর আরিয়া আমাকে এ ঘরে রেখে গেছে। গত 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, অথচ তার আসার নামগন্ধও নেই। আহিয়ান ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আমি তার দিকে তেড়ে গিয়ে বললাম, "আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমাকে বিয়ে করে আপনার কি লাভ? নিশাকে কিডন্যাপ কেন করেছিলেন আপনি? আর নিশা এ বাড়িতে কি করছে? আমাকে এ বাড়িতে কেন এনেছেন? এসবের পেছনে আপনার উদ্দেশ্য কি?" একদমই সবগুলো প্রশ্ন করে হাঁপাতে লাগলাম। আর উনি আমার দিকে কিছুক্ষণ চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বললেন, সময় মতো সব জানতে পারবে। বলেই আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেলেন। আর আমি বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি তাকে এতগুলো প্রশ্ন করলাম, আর তিনি এটুকু বলেই চলে গেলেন। আহিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে বলল, এমন বোকার মতো দাঁড়িয়েছো কেন? আমি তো বললাম সময় হলে সব জানতে পারবে। আর ততদিন আমার স্ত্রীর পরিচয় এখানে থাকতে হবে তোমাকে। আমাদের দুজনের ভেতরের কথা বাইরের কেউ যেন জানতে না পারে। কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো। তোমার বোন কিন্তু এই বাড়িতে থাকবে, যেটাই করবে ভেবে করো। বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করে বললেন, আলমারিতে তোমার জামাকাপড় সব রাখা আছে। আমি সেভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ভালোভাবেই বুঝে গেছি এই খাটাস আহিয়ান আমার কোনো প্রশ্নের উত্তর দিবে না। এসবের মধ্যে ঘোর রহস্যের গন্ধ পাচ্ছি। আমার সব প্রশ্নের উত্তর বের করতেই হবে। চিন্তাভাবনা সব দূরে ফেলে আলমারি খুললাম। দেখলাম অনেকগুলো 3 পিস আর শাড়ি রাখা আছে। সেখান থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে এসে পড়লাম আরেক বিপদে। উনি তো বিছানায় শুয়ে আছেন, ঘুমিয়েও গেছেন বোধহয়। আমি তাহলে কোথায় ঘুমাবো? ওনার সাথে বিছানায় ঘুমানো অসম্ভব। আমি তো ওনাকে স্বামী হিসেবে মানি না। আগে পাচ্ছে না ভেবে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আবারও আগমন ঘটল নতুন এক সকালের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখলাম আহিয়ান এখনও ঘুমাচ্ছেন। আমি নিচে নেমে এসে রান্নাঘরের দিকে গেলাম। দেখলাম আমার শাশুড়ি মা রান্না করছে। আমাকে দেখে মুচকি হাসলেন। আমি তাকে সাহায্য করতে লাগলাম, আর এটা ওটা নিয়ে কথা বলতে লাগলাম। ঈশার যাওয়ার অনেকক্ষণ পরই আহিয়ানের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে এসে বাইরে যাবে বলে রেডি হচ্ছে। আশি তার ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাচ্ছে, তাই মনে মনে খুশিও হচ্ছে। রান্না শেষ হলে আমি ঘরে এসে দেখি খাটাসটা রেডি হচ্ছে, বোধহয় কোথাও যাবে। আমার দিকে অপলক তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিলেন। যাবার আগে বলে গেলেন, তুমি যে কোম্পানিতে চাকরি করতে, সেখান থেকে রিজাইন না হয়ে গেছে। বাড়িতে থাকবে তুমি, আর যদি চাও আমার কোম্পানিতে চাকরি করতে পারো। মোট কথা, আমার চোখের সামনে থাকতে হবে তোমাকে। কি? কোনো কিছুই না বলে চলে গেলেন। আর আমি ভাবছি গত 2 দিন ধরে আমার সাথে কি কি ঘটেছে। মনে হচ্ছে অবাকের শেষ পর্যায়ে গিয়ে চিটপাটাং হয়ে শুয়ে থাকাই এখন বোধহয় বাকি আছে। মাহাদি আহিয়ানের সাথে কথা বলার উদ্দেশ্যে তার ঘরের দিকে যাচ্ছে। একদিকে মাহাদি সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছে, অন্যদিকে নিশা সিঁড়ি দিয়ে নিচে নামছে। দুজনেই মনোযোগ নিজেদের ফোনের ওপর স্থির। অতঃপর মাহাদি নামক ব্যক্তি ও নিশা নামক ব্যক্তির সংঘর্ষে তাদের দুজনের ফোনই পড়ে গিয়ে চুরমার।
দুজনেই একে অপরের দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকালো। নিশা বলে উঠল, এই যে, আপনি চোখে দেখেন না, নাকি সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা খেতে মন চাই? দিলেন তো আমার সাদের ফোনটা ভেঙে। কি বললেন? আমি চোখে দেখতে পাই না? আপনি তো নিজেই অন্ধ। আমার ফোনটার কি হাল করেছেন আপনি? এই, আপনি নিজের দোষ আমাকে দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি তো বোধহয় সবসময় ফোনের ভেতরে ঢুকে গিয়েই চলাফেরা করেন। কালকেও তাই দেখলাম। নিজের দোষ স্বীকার না করে উল্টো তর্ক করছেন। আপনি আহিয়ান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড না হলে মেয়েটা তক্ত বানিয়ে ফেলতাম একদম। কি? নিশা আর মাহাদির চিল্লাচিল্লি শুনে আরিয়া ঘর থেকে বেরিয়ে আসে। এই, তোমরা এভাবে চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় তুলছো কেন বলো তো? চিল্লাচিল্লি তো করছে এই লোকটা, আমি কোথায় করলাম? এ মা, আমার তো কোচিং আছে, কত দেরি হয়ে গেল আবার। সব হয়েছে এই লোকটার জন্য। বলেই নিশা হনহনিয়ে বেরিয়ে গেল। মেয়েটা কে বলতো আরিয়া? কালকেও বোধহয় দেখেছিলাম। ও হলো নিশা, ঈশা ভাবির ছোট বোন। ঈশা ভাবির মতো সুইট একটা মেয়ের এত ডেঞ্জারাস বোন, আমি তো ভাবতেই পারছি না। যাই হোক, আইহান কোথায় বলতো? ভাইয়া তো বাড়িতে নেই, সকালবেলা বেরিয়েছে। ও, তাহলে আমি আছি এখন। কফি শপে বসে আছে আহিয়ান, তার সামনে বসে আছে কুহু। কুহু একদিকে আহিয়ানের ফুফাতো বোন, অন্যদিকে তার ভালোবাসা। কুহুও ভালোবাসে আহিয়ানকে। নীরবতা ভেঙে কুহু বলে, দেখো, ভালোবেসে ফেলো না যেন ঈশাকে। এসব তুমি কি বলছো কুহু? আমি কেন ঈশাকে ভালোবাসতে যাব? তোমরা পবিত্র বন্ধনে আবদ্ধ, পবিত্র সম্পর্কের প্রতি ভালোবাসা জন্মাবে, এইটাই স্বাভাবিক। আমি তোমায় ভালোবাসি কুহু, তুমি তো সবই জানো। কেন আমি ঈশাকে বিয়ে করেছি? আমাদের দুজনের মাঝে কেউ আসবে না। তাই যেন হয়। কুহু, তুমি সাবধানে থেকো। আর এই কয়েকদিন আমাদের দেখা না করাই ভালো। হুম, কাল আমি ফ্রান্সে আছি, বাবার কাছে। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ চলো। নদীর ধারে মুখে মাস্ক, চোখে সানগ্লাস আর মাথায় ক্যাপ পরে দাঁড়িয়ে আছে একজন লোক। তাকে দেখে চেনার কোনো উপায় নেই। লোকটা পকেট থেকে নিজের ফোন বের করে কারো কাছে কল দেয়। ফোন রিসিভ হতে সে গম্ভীর গলায় বলে, অস্বাভাবিক কিছু চোখে পড়েছে? ফোনের ওপাশ থেকে জবাব এলো, স্যার, কাল থেকে বাড়িটার আশেপাশে অপরিচিত মানুষের আনাগোনা দেখছি। আমি ঠিকই ধরেছিলাম, লোকটা আমাদের উপর নজর রাখার জন্য লোক লাগাবে। চোখখান খোলো রেখো। আমার শ্বশুর মশাইকে ধরতে হলে তার পাঠানো লোকগুলোকে আগে ধরতে হবে। জি স্যার। বিকেলবেলা বাড়ির সকলের জন্য নাস্তা বানাবো বলে রান্নাঘরে এলাম। আমার শাশুড়ি মা প্রথমে মানা করলেও আমার অনুরোধে তিনি আর না করতে পারেননি। নিশা আর আরিয়া এসেছিল আমাকে সাহায্য করতে, কিন্তু আমি ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দিলাম, কারণ আমার মাথায় এখন দুষ্ট বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সুন্দর মতো নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে সবাইকে ডাক দিলাম। সবাই খেতে বসতেই আরিয়ান বাড়িতে ঢুকলেন। মা তাকে নাস্তা খেয়ে যেতে বললেন, আর তিনিও বাধ্য ছেলের মতন খেতে বসলেন। তা দেখে আমি বাঁকা হাসি দিলাম। আরিয়ান কফির মগটা হাতে নিয়ে চুমুক দিতেই থুথু আওয়াজ করতে লাগলেন। এটা কি কফি নাকি লবণের শরবত? চোখ মুখ কুচকে কথাটা বলতেই আমি মায়ের উদ্দেশ্যে বললাম, দেখেছেন মা, আমাদের একটু ঝগড়া হয়েছে বলে আপনার ছেলে আমার বানানো খাবারকে খারাপ বলছে। আহিয়ান, বৌমা এত কষ্ট করে রান্না করলো আর তুই ওকে এভাবে বলছিস? আর কিসের লবণে কথা বলছিস তুই? কফিতে লবণ আসবে কোথা থেকে? আমরাও তো কফি খেলাম। মা, এই আহিয়ান, চুপ করে খাও, আর কোনো কথা না। মায়ের কথার ওপর তিনি আর কিছু বললেন না। কফি মগে একটু পর পর চুমুক দিচ্ছেন। আমি ওনার দিকে আর চোখে তাকিয়ে আছি, আর আহিয়ান আমার দিকে ঘরে চল খাইয়া ফেলামো লুক নিয়ে তাকিয়ে আছেন। আমি মনে মনে হেসে গড়াগড়ি খাচ্ছি। অন্যদিকে আহিয়ানের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। আহিয়ান আর না পেরে কাজ আছে বলে দ্রুত উঠে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলাম। এবার বুঝবে আমাকে বিয়ে করার স্বাদ। আহিয়ান ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তার মুখের নোনতা ভাবটা যাচ্ছেই না। বিছানায় গিয়ে টান টান হয়ে শুতেই আবার লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। এ কি, পুরো বিছানায় পানি কেন? এটা ঈশারই কাজ। রাগে ফোঁসফোঁস করতে লাগলো সে। আমি ভয়ে আর ঘরে গেলাম না, সোজা নিশা ঘরে চলে এলাম। দেখলাম নিশা আর আরিয়া বসে বসে গল্প করছে। আমিও ওদের সাথে যোগ দিলাম। আজকের সব ঘটনা ওদের বললাম। আমার কথা শুনে ওরা দুজনে হো হো করে হেসে উঠল। রাতের বেলা খাওয়ার পর্ব শেষ করে আহিয়ানের ঘরের সামনে পায়চারি করছি। ভেবেছিলাম আজ আর এই ঘরে আসবো না, নিশা অথবা আরিয়ার সাথে থাকবো, কিন্তু ওরা দুজনে আমাকে আহিয়ানের সাথে ঝগড়া মিটিয়ে নিতে বলে ঘর থেকে বের করে দিল। অসহায়ের মতো ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরে ঢুকলেই আমার উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে। কোনো উপায় না পেয়ে সাহস করে ঘরের ভেতর ঢুকেই পড়লাম। দেখলাম আহিয়ান গম্ভীর মুখ করে আমার দিকে তাকিয়ে আছেন।
তাকে দেখে আমার কলিজে পানি শুকিয়ে গেল। এত দেরি হলো কেন আসতে? না মানে আসলে দেখো ঈশা, তোমাকে আমি আগে বলেছি তোমায় বিয়ে করার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে, যেটা আমি এখন তোমাকে জানাতে পারবো না। সেটাই তো আমার সমস্যা। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, অথচ বিয়ের কারণটা আমি এখনো জানতে পারলাম না। তার উপর কথায় কথায় আমার বোনের ক্ষতি করার হুমকি দিয়ে যাচ্ছেন। হুমকি না দিলে তুমি আমাকে বিয়ে করতে? আর ঈশা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। যতদিন এই বাড়িতে আমার স্ত্রীর পরিচয় আছো, ততদিন আমার কথা মতো চলো। এতে তোমার এবং তোমার বোন দুজনেরই মঙ্গল। কালকে তোমাকে দেখতে কিছু আত্মীয় স্বজন আসবে, আশা করি তাদের সামনে কোনো ধরনের ঝামেলা করবে না। কাট কাট গলায় কথাগুলো বলে আহিয়ান সোফায় গিয়ে শুয়ে চোখ বুঝলেন। কিন্তু এবার আমার কি হবে? নিজের পাতা ফাঁদে আমি নিজেই ফেসে গেলাম। পুরো বিছানায় পানি ফেলে রেখেছি। আমি কই ঘুমাবো এখন? পরের দিন লাল একটা শাড়ি পরে সুন্দর করে সেজে ড্রয়িং রুমে বসে আছি। ঠোঁটে ঝুলছে মিথ্যে হাসি। কারণটা হলো গেস্টদের বেশিরভাগ ঈশার সৌন্দর্যের জন্য প্রশংসা করলেও কেউ কেউ আবার আহিয়া এতিম মেয়েকে কেন বিয়ে করেছে তাও কাউকে না জানিয়ে এটা নিয়ে কানাঘুষা করছে। সবই ঈশার কানে এসেছে। রাতে মনমরা হয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছি, ভাবছি আজ দুপুরের কথা। আহিয়ানের এক মামি আমার সামনে আহিয়ানকে বলেছেন, এরকম এতিম মেয়েকে কেন বিয়ে করতে গেলি বলতো? মানছি মেয়েটা দেখতে সুন্দর, তবু পরিবারও তো ভালো হওয়া উচিত ছিল। আমার মেয়েটা তো সব দিক দিয়ে পারফেক্ট ছিল তোর জন্য, কিন্তু কি করে ফেললি বলতো? আফসোসের সুরে কথাগুলো বলেন তিনি। আজ বাবা মার কথা খুব মনে পড়ছে। তারা থাকলে এমন কোনো কিছু হতো না আজ। আহিয়ান ঘরে এসেই ঈশাকে না পেয়ে বারান্দায় উকি দিতে দেখল। ঈশা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, করাটাই স্বাভাবিক। আজকের ঘটনার জন্য তার নিজেরও খারাপ লাগছে। আহিয়ান মনে মনে ভাবছে ঈশার সাথে আর খারাপ ব্যবহার করবে না। নিজের কাজ হাসিল করতে তার ঈশাকেই প্রয়োজন। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। আহিয়ানের ডাক শুনতে পেলাম। তিনি এসে আমার পাশে দাঁড়ালেন। তার দিকে না ফিরেই উত্তর দিলাম, জি বলুন। আজকের জন্য আমি সত্যিই সরি। আমি ভাবিনি এমন কোনো ঘটনা ঘটবে। ম্লান হেসে বললাম, সমস্যা নেই, উনি তো ভুল কিছু বলেননি। কিছুক্ষণ চুপ থেকে আহিয়ান বললেন, ঈশা, আমরা তো বন্ধু হয়েও থাকতে পারি, তাই না? একসাথে যখন আছি তখন নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ বলো? তার কথায় মুচকি আসলাম। বন্ধু হতে হলে তো একে অপরের মনের কথাও শেয়ার করতে হবে, কিন্তু আপনি সেটা করবেন না। তোমার কথাটা বুঝলাম না। আমাকে বিয়ে করার কারণটাই তো জানলাম না এখনো। ঘুরে ফিরে একই কথা বলে কেন? সময় হলে আমি নিচে জানাবো। আমি আর কিছু বললাম না। তিনি আবারও বলতে শুরু করলেন, ঈশা, তুমি তো তোমার পরিবার মানে বাবা মা সম্পর্কে কখনো কিছু বলোনি। আপনি কখনো জিজ্ঞেস করেননি। আচ্ছা, এখন বলছি, বলো। আমার পরিবার বলতে শুধু আমার বোন। আমার মা নিশার জন্মের সময় মারা যান। বাবা আর বোনকে নিয়ে ভালোই ছিলাম, কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে গেছেন। ছেড়ে চলে গেলেন মানে? আমার বাবা তিশান আহমেদ একসময় স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন, কিন্তু হঠাৎই ব্যবসায় অনেক লস হয়। বাবা প্রায়ই ব্যবসার কাছে ঢাকার বাইরে যেতেন। শেষবারের মতো গিয়েছিলেন সিলেটে, কিন্তু আর ফিরেননি। আহিয়ান মনোযোগ দিয়ে ঈশার কথা শুনছে। ঈশা আবারও বলতে শুরু করলো, সিলেট থেকে ফেরার পথে বাবার অ্যাক্সিডেন্ট হয়। অনেক খোঁজাখুঁজির পরও বাবার লাশ আর পাওয়া যায়নি। কথাটুকু বলতে আমার চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে গেল। অনেক রাত হয়েছে ঈশা, যাও ফ্রেশ হয়ে নাও। আর আজকের জন্য আবারও সরি। আমি কিছু না বলে ঘরে চলে এলাম। পুরো দিনের ধকলে ক্লান্ত লাগছে। ফ্রেশ হতে আশ্রমে গেলাম। এইদিকে ঈশার কথাগুলো আহিয়ানকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। সে ভাবছে ঈশা যদি সবটা জেনে যায় তাহলে কি মেনে নিতে পারবে, নাকি তাকে অবিশ্বাস করবে। ফ্রেশ হয়ে এসে দেখি আহিয়ান বিছানায় বসে আছেন। আমি ঘুমানোর জন্য সোফার দিকে পা বাড়াতেই তিনি বলেন, তুমি চাইলে বিছানায় ঘুমোতে পারো, আমার কোনো সমস্যা হবে না। জি। আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি যেটা করছি তোমার এবং আমাদের সকলের ভালোর জন্যই করছে। আমি আর কথা বাড়ালাম না। শুরু থেকেই কেন যেন মানুষটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে বেঁচে থাকার হয়তো নতুন কোনো অবলম্বন খুঁজে পেয়েছি। তাই হয়তো তাকে এত কিছুর পরও কঠিন গলায় কিছুই বলতে পারিনি। চুপচাপ গিয়ে বিছানায় একপাশে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় সাথে সাথেই ঘুমিয়ে গেলাম। অন্ধকার রাতে নিজের জীবন বাঁচাতে দৌড়ে যাচ্ছে একজন লোক, আর পেছনেই তাকে তাড়া করতে দৌড়াচ্ছে কিছু কালো পোশাক পরা লোক। তারা নিজেদের মুখও কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, কাউকে চেনার উপায় নেই। লোকটা দৌড়াতে দৌড়াতে এসে একটা নদীর ধারে এসে থমকালো। সামনে আর যাওয়ার জায়গা নেই। কালো পোশাক পরা লোকগুলো তাকে ঘিরে রেখেছে।
সকলের হাতেই বন্দুক, আর সেটা তাক করে রেখেছি লোকটার দিকে। লোকগুলোর মাঝখান থেকে মাস্ক পরা সেই লোকটিই বেরিয়ে এলো। আজও তার চেহারা দেখে তাকে চেনার কোনো উপায় নেই। মাস্ক পরা লোকটি তার হাতে থাকা বন্দুক লোকটার দিকে তাক করে বলল, তোর আর পালানোর রাস্তা নেই। ভালোই ভালো আমাদের কথা মেনে নে। তোরা কোনো দিনও স্যারকে ধরতে সফল হবে না। তার আগেই স্যার তোদের সবাইকে শেষ করে দেবে। বলেই লোকটা নদীতে ঝাঁপ দিল। আর এইদিকে মাস্ক পরা লোকটি রাগে ফুঁসছে, তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কালকে সব মেহমানরাই চলে গিয়েছিলেন, শুধু আহিয়ানের ছোট খালামণি আর তার 7 বছরের মেয়ে মাহিয়া বাদে। ভাবলাম সকলের জন্য আজ সকালের নাস্তা আমিই বানাই। যেই ভাবা সেই কাজ। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে সবাইকে ডাক দিলাম। আমার রান্না খালামণি আর মাহিয়া দুজনেরই বেশ ভালো লেগেছে। খাওয়ার পর্ব শেষ করে মাহিয়াকে আমার দায়িত্বে রেখে মা আর খালামণি শপিং করতে বেরোলেন। নিশা আর আরিয়াও বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। আহিয়ান নিজের ঘরে এসে দেখে সেখানে ঈশা মাহিয়ার সাথে খেলছে। আজ প্রথমবারের মতো আহিয়ান ঈশার দিকে ভালোভাবে তাকালো। দুধে আলতা গায়ের রং ঈশার, হালকা গোলাপি ঠোঁটের এক কোণে ছোট্ট একটা তিল, মায়াবী চোখ, আর ডান চোখের পাশে একটু নিচে কালো কুচকুচে তিল, কোমর অবধি ঘন কালো চুল ঈশার। অপলক দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ধ্যান ভাঙে আহিয়ানের। সে ভাবছে, এটা তো সে ঠিক করছে না। থেকে সেখানে ঈশা মাহিয়ার সাথে খেলছে। আজ প্রথমবারের মতো আহিয়ান ঈশার দিকে ভালোভাবে তাকালো। দুধে আলতা গায়ের রং ঈশার, হালকা গোলাপি ঠোঁটের এক কোণে ছোট্ট একটা তিল, মায়াবী চোখ, আর ডান চোখের পাশে একটু নিচের দিকে কালো কুচকুচে তিল, কোমর অবধি ঘন কালো চুল ঈশার। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ধ্যান ভাঙে আহিয়ানের। সে ভাবছে এটা সে ঠিক করছে না। সে তো কুহুকে ভালোবাসে। তার হৃদয়ে ঈশার কোনো জায়গা নেই। তার আর কুহুর মাঝখানে ঈশাকে সে কখনোই আসতে দেবে না। দ্রুত পায়ে ঘরে ঢুকে নিজের ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে ড্রয়িং রুমে চলে গেল আহিয়ান। এদিকে ঈশা আহিয়ানের ব্যবহারে কিছুই বুঝতে পারে না। মানুষটা এই ভালো তো এই খারাপ, তবু কেন যেন তার আহিয়ানের প্রতি কোনো রাগ জন্মায় না। বিকেলবেলা মাহিয়ার জন্য 1 গ্লাস দুধ গরম করে ওকে খাওয়াতে যাচ্ছি। মাহিয়া আহিয়ানের পাশে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আহিয়ান ল্যাপটপে তার কাজের পাশাপাশি মাহিয়ার সাথে এটা ওটা নিয়ে কথা বলছে। অনেকটা বেখেয়ালিভাবেই হাঁটছিলাম আমি, তাই তো টুপ করে টেবিলের সাথে ধাক্কা লেগে টুপ করে গ্লাসে থাকা সমস্ত দুধ আহিয়ানের ল্যাপটপ আর কাগজপত্রের ওপর পড়ে গেল। ভয়ে শুকনো ঢোক গিললাম। না জানি খাটাসটা এখন আমার কি হাল করে। ভাবতে আমার প্রাণ যায় যায় অবস্থা। ওনার দিকে তাকাতেই দেখলাম উনি গম্ভীর মুখ থেকে হঠাৎ করে হো হো করে হেসে উঠলেন। আর আমি ওনার এমন হঠাৎ হাবভাবের পরিবর্তনে ভেবাচাকা খেয়ে গেলাম। মানুষটাকে হাসলে অসম্ভব সুন্দর লাগে, হাসলে ডান গালে হালকা টোল পড়ে। তবুও কেন তিনি গম্ভীর মুখ করে থাকে বুঝি না। আমি একধানে তার সুন্দর হাসিটার দিকে তাকিয়ে আছি। তিনি কেন হাসছেন জানি না, তবুও জানার প্রতি তেমন আগ্রহ জন্মাচ্ছে না। শুধু ওনার হাসিটাই দেখতে ইচ্ছে করছে। আহিয়ান যথাসম্ভব নিজের হাসিটা থামানোর চেষ্টা চালিয়ে সোফায় বসা থেকে উঠে দাঁড়ালেন। পকেট থেকে নিজের ফোন বের করে আমার একটা ছবি তুলেন। তখনই আমার ধ্যান ভাঙলো। ফোনের স্ক্রিন আমার দিকে ঘুরিয়ে ছবিটা দেখিয়ে বললেন, চেহারার অবস্থা কি করে রেখেছ? এ মা, আমার চেহারা একই অবস্থা? এটা আমার চেহারা নাকি আফ্রিকার জঙ্গল? আমার মুখে কালো মার্কার পেন দিয়ে ছোট ছোট করে গরু, জিরাফ, হাতি, কুমির আরও না জানি কত কিছু আঁকিয়ে রাখা। এটা নির্ঘাত মাহিয়ার কাজ। দুপুরবেলা যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন আঁকিয়েছে। 2 হাতে মুখ ঢেকে ঘরের দিকে দিলাম এক ভোদৌড়। এদিকে আহিয়ান আর মাহিয়া হেসে গড়াগড়ি খাচ্ছে। আহিয়ান আর মাহাদি বিজনেস পার্টনার। ব্যবসার নানা কাজে মাহাদি প্রায়ই এ বাড়িতে আসা যাওয়া করতে হয়। আজও সেই কারণে আহিয়ানের সাথে দেখা করতে এসেছিল। কাজ শেষ হলে মাহাদি যাওয়ার জন্য উদ্যত হয়। সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে তখনই কিছু একটা আওয়াজ পায় সে। আওয়াজটাকে অনুসরণ করে ছাদের দিকে যায়। যা দেখে তাতে তার হৃদয় বেরিয়ে আসার উপক্রম। সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজছে নিশা, হাতে সাদা চুড়ি, কানে একজোড়া সাদা কানের দুল আর পায়ে নুপুর। সেই নুপুরের ঝিনিঝিনি আওয়াজটাই পেয়েছিল মাহাদি। মাহাদি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নিশার দিকে। তার ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। মাহাদি নিঃশব্দে হেসে সেখান থেকে বিদায় নেয়। এদিকে নিশা বৃষ্টি বিলাসে এতটাই মত্ত ছিল যে কেউ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সেদিকে তার কোনো খেয়ালই নেই। আবছা আলোয় আলোকিত একটা ঘরে মধ্যবয়স্ক লোকটি কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে। ক্যারক্যার আওয়াজে ঘরের দরজা খুলে একটা ছেলে ঘরে প্রবেশ করলো। স্যার, খবর নিয়েছি ছেলেটার ব্যাপারে। সন্দেহজনক কিছু চোখে পড়েনি, তবে ছেলেটিকে যতবারই ফলো করতে গিয়েছি ততবারই চোখের আড়াল হয়ে যায়।
মধ্যবয়স্ক লোকটি কিছুটা রেগে বলে উঠল, ছেলেটা প্রায় চোখের আড়াল হয়ে যাচ্ছে, আর তুমি বলছো সন্দেহজনক কিছু নেই? তেমন কোনো রেকর্ড পাইনি তা। তাহলে আমাদের লোকের উপর এটা কে করলো সেদিন রাতে? আমি নিশ্চিত সেদিনের ঘটনার সাথে ছেলেটার কোথাও না কোথাও যোগসূত্র আছে। তাহলে কি করব স্যার? ছেলেটার ব্যাপারে আরো খোঁজখবর নাও, আমাদের গুপ্তচর কাজে লাগাও, যেভাবেই হোক ছেলেটার সব খবর আমি চাই। আধা ঘন্টা ধরে গাড়িতে বসে আছি। আমার পাশে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছেন আরিয়ান। এখন অবধি 15 বার জিজ্ঞেস করেছি তিনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, অথচ তিনি কোনো উত্তর দিচ্ছেন না। আমি বুঝি না, আমার প্রশ্নে উত্তর দিলে তার কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। গম্ভীরতার জন্য যদি পুরস্কার দেয়া হতো আমি নিশ্চিত আহিয়ান এতে নোবেল প্রাইজ পেতেন। হঠাৎ গাড়ির ব্রেক কষলেন তিনি। আশেপাশে দেখে বোঝার চেষ্টা করছি আমাকে কোথায় নিয়ে এসেছেন। চোখ গোল গোল করে আহিয়ানের দিকে তাকিয়ে বললাম, এ কি, আপনি আমাকে এখানে এনেছেন কেন? আমার মতো মাসুম ভোলা ভালা বাচ্চাকে আপনি অনাথ আশ্রমে রেখে আসবেন নাকি? কে? বাচ্চা? আর তুমি? শোনো, সময় মতো বিয়ে হলে তুমি এখন 1 ডজন বাচ্চার মা হতে, আর তুমি বলছো তুমি নিজেই বাচ্চা। চোখ ছোট ছোট করে প্রশ্ন করলাম, তাহলে আমাকে এখানে এনেছেন কেন? এই অনাথ আশ্রমটা আমার বাবা তৈরি করেছিলেন, আর এখন আশ্রমটা আমি চালাই। মাঝে মাঝে আসি বাচ্চাদের সাথে সময় কাটাতে, তাই ভাবলাম আজ তোমাকেও নিয়ে এসে। আশ্রমের ভেতর গিয়ে আমি পুরো অবাক। এই গম্ভীর মানুষটা যে বাচ্চাদের সাথে এত হাসি খুশি থাকবেন আমি ভাবিনি, আর বাচ্চারাও তাকে অনেক ভালোবাসে। এই অল্প সময়ের মধ্যেই বাচ্চাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আহিয়ান এতক্ষণ বাচ্চাদের সাথে খেলছিলেন। ডোনেশনের ব্যাপারে কথা বলতে তিনি আশ্রমের অফিস রুমের দিকে গেলেন। এদিকে আমি বাচ্চাদের সাথে কানামাছি খেলছি। ডোনেশনের ব্যাপারে কথা বলে আহিয়ান আশ্রমের মাঠের দিকে এসে দেখে ঈশা বাচ্চাদের সাথে কানামাছি খেলছে। কেন যেন আজ তার সকল নিষেধ উপেক্ষা করে ঈশার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। এই কয়েকদিনেই তার ঈশার প্রতি ধারণা বদলে গেছে। সে বুঝেছে ঈশার সৌন্দর্যের মতো তার হৃদয়ও স্বচ্ছ নির্মল, আর সে প্রচণ্ড অপরাধবোধে ভুগছে। কেননা এতদিন সে ঈশার সাথে যা করে এসেছে এবং ভবিষ্যতে যা করবে তার কোনোটাই ঈশার প্রাপ্য নয়। বাচ্চাদের বিদায় জানিয়ে আমি আর আহিয়ান বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যদিও আমার বাচ্চাদের সাথে আরও সময় কাটাতে ইচ্ছে ছিল, তবু আহিয়ানের জন্য তা হলো না। অর্ধেক রাস্তায় এসে তিনি গাড়ি থামালেন। কি হলো, গাড়ি থামালেন কেন? প্রশ্নের উত্তর না দিয়ে তিনি গাড়ি থেকে নামলেন। আমিও নেমে পড়লাম। ঈশা, আমার কিছু দরকারি কাজ আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। বলেই তিনি রাস্তার ওপারে চলে গেলেন। আমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছি আর বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছি। সত্যিই বাচ্চাদের সাথে থাকলে সময় কখন চলে যায় বোঝাই যায় না। আমার এমন ভাবনার মাঝে ফোনের রিংটন বেজে উঠল। আহিয়ান কল করেছেন। ফোন রিসিভ করতেই আমাকে রাস্তার ওপারে আসতে বলে কল কেটে দিলেন। আমিও সব ভাবনা বাদ দিয়ে রাস্তার ওপারে যেতে উদ্যত হলাম। ঈশা রাস্তা পার হতে যাচ্ছে ঠিকই, কিন্তু একটা গাড়ি যে তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। গাড়িটা যে ড্রাইভ করছে তার কানে ফোনের ওপাশ থেকে মাস্ক পরা লোকটা বলল, ঈশা যখন রাস্তার ঠিক মাঝখানে আসবে তখন ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে। কিন্তু স্যার, যেভাবে বলেছি সেভাবে করো। গাড়িটা যখন ঈশার একদম কাছে চলে আসে তখন ঈশা বিষয়টা খেয়াল করে, কিন্তু সেই মুহূর্তে তার কি করা উচিত সে বুঝে উঠতে পারে না। হঠাৎ আহিয়ান কোথা থেকে এসে ঈশার হাত ধরে হ্যাঁচকা টান দেয়। দেখে রাস্তা পার হতে পারো না? আসলে খেয়াল করিনি। আচ্ছা বাদ দাও, ড্রাইভার হতে খেয়াল করেনি। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। লোকটাকে চেনা চেনা লাগছিল। কি বলছো? চেনা লাগবে কেন? ভুল থেকেছে হয়তো। চলো বাড়ি যাওয়া যাক। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু আজকের ঘটনা আহিয়ানের প্রতি আমার মনে কিছুটা সন্দেহ সৃষ্টি করেছে। আহিয়ান কি লুকাচ্ছে আমার থেকে? এদিকে মধ্যবয়স্ক লোকটা হো হো করে হাসছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলে দুটো ঠোঁটেও ঝুলছে বাঁকা হাসি। লোকটা বলতে শুরু করে, কি ভেবেছিল আমাকে ধরা এত সহজ? ওর আসল পরিচয় আমি জেনে গেছি, ওর সব প্ল্যানও জেনে গেছি। হঠাৎই লোকটার চোখ রাগে লাল হয়ে যায়। পাশে থাকা টেবিলে জোরে ঘুষি মেরে পড়ল। কিন্তু ও আমার প্রাণ ভ্রমরার খোঁজ পেয়ে গেছে, আর এসবের মাঝে আমার প্রাণ ভ্রমরাকে এনে ঠিক করেনি। ছেলে দুটোর মধ্যে একজন বলল, তাহলে এখন কি করব আমরা স্যার? আগে নিজের প্রাণ ভোমরাকে সুরক্ষিত করি, তারপর ওকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। সন্ধ্যার আবছা আলোয় একটি যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আছে নিশা।
আজ ভার্সিটির পরে এক বান্ধবীর বাড়ি গিয়েছিল, সেখান থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আধা ঘন্টা মুষলধারে বৃষ্টি পড়ার পর এখন বৃষ্টির বেগ কিছুটা কমেছে, কিন্তু বাস আসার কোনো নামগন্ধ নেই। এদিকে নিশা পড়েছে বেশ অস্বস্তিতে, কিছুটা ভিজে গেছে সে, আর তার দিকে কিছু ছেলে বারবার আর চোখে তাকাচ্ছে। হঠাৎ একটা মোটর সাইকেল এসে তার সামনে থামে। বাইকে ওঠো, বাড়ি পৌঁছে দিচ্ছি তোমাকে। অচেনা একটা লোক তাকে বাড়ি পৌঁছে দেবে বলছে। তেলে বেগুনে জ্বলে উঠে নিশা। কি বললেন? চেনা নেই জানা নেই, অথচ বলছেন বাড়ি পৌঁছে দেবেন। মেয়ে মানুষ দেখলেই আপনাদের অসভ্যতামি শুরু হয়ে যায়, তাই না? লোকটা তড়িঘড়ি করে নিজের হেলমেট খোলে। আরে আমি মাহাদি, আর একটু হলেই তো গণপিটুনি খাওয়াতেন আমাকে। নিশা কিছুটা অবাক হয়। সরি, আমি বুঝতে পারিনি। তাহলে এবার ওঠো বাইকে। নিশা আর কথা বাড়ায় না, যথেষ্ট দূরত্ব রেখেই সে বাইকে উঠে বসে। তা দেখে নিঃশব্দে হাসে মাহাদি। মাহাদি প্রায় কাজের ফাঁকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে। এতে তার মন ভালো হয়ে যায়, আর আজ তার মন ভালো থাকাটা আরও এক ধাপ বেশি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিতভাবে নিশার সাথে সাক্ষাতে মাস্ক পরা লোকটির সামনে দাঁড়িয়ে আছে আসাদ। আসাদ বলল, ঈশা ম্যামের অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা তো করলাম, কিন্তু কোনো লাভ হলো না। মাস্ক পরা লোকটির চোখ রক্তপূর্ণ ধারণ করে আছে। পাশে থাকা চেয়ারটায় সজোরে লাথি মেরে ভেঙে ফেলল। মুখের মাস্কটা খুলে ছুঁড়ে মারল। এটা কিভাবে হতে পারে? তাহলে কি ওরা আমার পরিচয় জেনে গেছে? এত সতর্কতার সাথে সব করলাম, তবুও ওকে ধরতে পারলাম না। আমার সব প্ল্যান ভেস্তে গেল। ছি আহিয়ান, ছি, তুই এতটা নিচে নেমে গেছিস? পরিচিত কণ্ঠস্বর শুনে আহিয়ান আর আসাদ দুজনেই রুমের দরজার দিকে তাকালো। মাহাদি, তুই কখন রে? যখন তোরা ঈশার অ্যাক্সিডেন্ট করানোর প্ল্যানের ব্যাপারে আলোচনা করছিলি তখন। আমি তো ভাবতেই পারছি না আহিয়ান, তুই এত নিচু কাজ করবি। ঈশার যদি কিছু একটা হয়ে যেত? আহিয়ান নিজের রাগ সংবরণ করে বলে, আমি তো ছিলাম সেখানে, কিছু হওয়ার আগে ঈশাকে সরিয়ে নিয়েছিলাম সেখান থেকে। মানলাম ঈশার কোনো ক্ষতি হয়নি, কিন্তু সময় মতো না সারলে কি হতো বুঝতে পারছিস? আহিয়ান কোনো জবাব দেয় না। সে জানে আজকের কাজটা সে ঠিক করেনি। সে নিজেও এর জন্য অপরাধ বোধে ভুগছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? এত দিন ধরে তুই ঈশার সাথে আছিস, তবু কি ওর জন্য তোর মনে কোনো মায়া জন্ম হয়নি আহিয়ান? এসবের মাঝে ঈশাকে জড়িয়ে ওর জীবন নিয়ে ছিনিমিনি কেন খেলছিস তুই? এসবের মাঝে ঈশার তো কোনো দোষ নেই। আহিয়ান কোনো জবাব না দিয়ে বেরিয়ে যায়। মাহাদি তাকে কয়েকবার ডাকলেও সে দাঁড়ায় না। পরের দিন সকালবেলা আরিয়া আর নিশা ড্রয়িং রুমে বসে আছে। আরিয়া শপিংয়ে যাবে বলে নিশাকে সাথে যাওয়ার জন্য জোর করছে, কিন্তু নিশা যাবে না বলে জেদ ধরেছে। এই নিশা, চলো না প্লিজ, আমি একা একা অনেক বোর হব, প্লিজ চলো। আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না, আরিয়ান। সেই সময় মাহাদি ড্রয়িং রুমে প্রবেশ করে। তাদের দুজনের কথাবার্তা শুনে সে বলে, আরে আরিয়া, তুমি বুঝতে পারছো না, নিশা তো একটা বাচ্চা মেয়ে, শপিং এ গেলে হারিয়ে যাবে। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সত্যি মাহাদি ভাই, আপনি আমাকে শপিং এ নিয়ে যাবেন? বলে আরিয়া লাফিয়ে ওঠে। এদিকে নিশা মাহাদির কথা শুনে তেলে বেগুনে চলে ওঠে। কিছু বলবে তার আগে আরিয়া বলে, এই নিশা, শেষবারের মতো বলছি, যাবে কিনা বলো। নিশা মাহাদির দিকে একবার আর চোখে তাকিয়ে রেডি হতে চলে যায়। আজ সকালে আমার এক বান্ধবী আননোন নাম্বার থেকে কল করে আমাকে দেখা করতে বলে। জরুরি দরকার আছে বলাতে আমি আর কথা বাড়ালাম না। ভাবলাম দেখা হলে তো জানতেই পারবো। তার দেয়া ঠিকানায় এসে অপেক্ষা করছি। কিছুটা অস্বস্তি লাগছে, কারণ জায়গাটা অনেক নির্জন। এমন একটা জায়গা আমাকে কেন ডেকেছে তাই তো বুঝতে পারছি না। হঠাৎ দুটো গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে এসে আমার মুখে একজন রুমাল চেপে ধরে। কিছুক্ষণ তাদের সাথে ধস্তাধস্তি করে আমি নিস্তেজ হয়ে গেলাম। কতক্ষণ পর জ্ঞান ফিরলো জানা নেই, মাথা ঘুরছে, চোখেও ঝাপসা দেখছি। আমাকে একটা অন্ধকার ঘরে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দৃষ্টি স্বাভাবিক হতে আমি আশেপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করছি আমাকে কোথায় আনা হয়েছে। আমার ডান দিকে খানিকটা দূরে দুজন মানুষের অবজব দেখতে পেলাম। তারা কিছু একটা নিয়ে কথা বলছে, কিন্তু তাদের কথা স্পষ্ট শুনতে পেলাম না। যতটুকু শুনেছি তাতে এতটুকু বুঝেছি তারা নিশাকেও কিডন্যাপ করার চেষ্টা করবে।
তা আবার আমার আর নিঃশ্বাস সুরক্ষার জন্য। কিন্তু কেন? আর এই লোকগুলোই বা কারা? আমার মাথায় কিছুই আসছে না। তবে আশ্চর্যের বিষয় হলো ওই দুটো অবজবের মধ্যে একজনকে খুব পরিচিত মনে হচ্ছে। তার কণ্ঠস্বরও চেনা চেনা লাগছে। বাড়ির বাইরে থেকে আসা অনবরত গুলির আওয়াজে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম। ক্যারক্যার আওয়াজে আমার সামনের দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে আমার একটুও কষ্ট হয়নি। আমার সব ভয় নিমিষেই উধাও হয়ে গেল। আহিয়ানের সাথে আশাদ আরও কয়েকজন রয়েছে। আশ্চর্যের বিষয় হলো তাদের সকলের কাছেই বন্দুক, আর তাদের পোশাকেও কিছুটা ভিন্নতা রয়েছে। অবজব দুটিকে আর দেখতে পেলাম না। আহিয়ান তার সাথে লোকগুলিকে বাড়িটার পেছনের দিকে তল্লাশি চালাতে পাঠিয়ে দিলেন। আমার কাছে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিলেন। একা একা উঠে দাঁড়াতে গিয়েও পারলাম না, আবার বসে পড়লাম। আহিয়ান আমার হাত ধরে আমাকে দাঁড় করালেন। আমি তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম। আহিয়ান হয়তো আমার মনে থাকা প্রশ্নগুলো বুঝতে পারলেন, নিজেই বলতে শুরু করলেন। খুব অবাক হচ্ছে আমাকে এভাবে দেখে, তাই না? আমি মাথা নাড়ালাম, যার অর্থ হ্যাঁ। তিনি আবার বলতে শুরু করলেন। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার পাশাপাশি আমার আরও একটা পরিচয় আছে। আমি সিআইডি অফিসার। তোমাকে যারা কিডন্যাপ করেছে তারা একটা মাফিয়া দলের সঙ্গে যুক্ত। এই দলটাকে ধরার চেষ্টা হচ্ছে অনেক দিন ধরে, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে ব্যর্থ হচ্ছে। কিন্তু ওরা তো বলছিল। আমার কথা শেষ হওয়ার আগেই আশা সেখানে চলে আসে। আহিয়ানকে উদ্দেশ্য করে বলে তারা কোথাও কাউকে খুঁজে পায়নি। আহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বললেন, চলো বাড়ি যাই। হুম। নিশা, আরিয়া আর মাহাদির বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। মাহাদি তাদের বাড়ি পৌঁছে দেয়। আরিয়া আর নিশা বাড়ির ভিতর ঢুকতে যাবে, তখন মাহাদির নিশাকে পিছু ডাকে। আরিয়া বাড়ির ভিতর চলে যায় আর নিশা সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। নিশার রাগে পায়ের রক্ত মাথায় উঠে আছে, কারণ আজ শপিংয়ে পুরো সময়টাই মাহাদি আর আরিয়া একে অপরের হাত ধরেছিল। কথায় কথায় যেন একে অপরের গায়ে ঢলে পড়ছিল। মাহাদি আর আরিয়ার কাছাকাছি থাকাটা মোটেও ভালো লাগছে না নিশার। মাহাদি নিশার সামনে গিয়ে দাঁড়ালো। নিশা তেতিয়ে উঠে পড়ল। কি হয়েছে? ডাকলেন কেন? রাগ করছো কেন? আমার কথাটা তো শোনো। যা বলার তাড়াতাড়ি বলুন। আচ্ছা, বলছিলাম যে আরিয়া তো তোমার বোনের মতো, তাই না? হ্যাঁ তো। যেহেতু বোন হয় সেহেতু তুমি তোমার বোনের ভালোই চাইবে, তাই না? দেখো, আমি আরিয়াকে ভীষণ ভালোবাসি, তবে কখনো বলা হয়নি। মাহাদি আরিয়াকে ভালোবাসে শুনতেই নিশার পুরো পৃথিবী থমকে যায়। এমন কিছু হবে সে কোনো দিন ভাবেনি। আমি ঠিক করেছি আগামীকাল আমি আরিয়াকে প্রপোজ করবো, কিন্তু এসব ব্যাপারে আমি খুব কাঁচা। আমি চাই তুমি আমাকে হেল্প করো, আরিয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে সাহায্য করো। প্লিজ নিশা, তোমার আমাকে হেল্প করতেই হবে। নিশা কোনো কথা না বলে দ্রুত বাড়ির ভিতরে চলে যায়। এদিকে মাহাদি নিশা যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁচছি আর মুচকি মুচকি হাসছি। শেষ পর্যন্ত কিনা আমি এই গম্ভীর গোমরামুখ রহস্যজনক ব্যক্তি আহিয়ানের প্রেমে পড়লাম। দুনিয়ায় এত মানুষ থাকতে আমার এই খাটাসটার প্রেমেই পড়তে হলো। কিন্তু আহিয়ান, সে কি আমাকে ভালোবাসে? কেনই বা আমাকে বিয়ে করলেন তিনি? আমার সব প্রশ্নের উত্তর শুধুমাত্র আহিয়ানের কাছে আছে, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নন। আর কতদিন তিনি আমাকে এভাবে ধোঁয়াশার মধ্যে রাখবেন? পরের দিন নিশা আরিয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করে। পুরো বাড়ির ছাদ ডেকোরেশন করে মাহাদি সেখানে আরিয়াকে প্রপোজ করবে বলে। বিকেলবেলা রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে এসে দেখি নিশা মনমরা হয়ে সোফায় বসে আছে। কিরে, এমন দেবদাসী রূপ নিয়ে বসে আছিস কেন? আমার কথায় নিশা কিছুটা চমকে যায়। কই, আমি দেবদাসী হয়েছি? দেখ, আমার ভালো লাগছে না, তুই যা এখন এখান থেকে। আরে আরে, আমি তো দেখছি তুই দেবদাসী হয়ে বসে আছিস। কারো প্রেমে টেমে পড়েছিস নাকি রে? আমি বুঝেছি তুই আমার আর পিছু ছাড়বি না। তুই থাক এখানে, আমি বরং যাই। আরে শোন না। নিশা দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। আমি জানি ও এখন কষ্ট পাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই ও নিজের জীবনের সবচেয়ে বড় উপহারটা পাবে। নিশা আরিয়াকে নিয়ে ছাদে গেল। মাহাদি আগে থেকেই সেখানে ছিল। তাদের দেখে মাহাদির ঠোঁটের হাসি আরও প্রশস্ত হয়। নিশা ভাবল মাহাদি আর আরিয়াকে কিছু সময় ব্যক্তিগতভাবে কাটাতে দেওয়া উচিত। এখানে তার আর থাকাটা ঠিক হচ্ছে না। নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই মাহাদি নিশার হাত ধরে আটকায়। তাকে নিজের দিকে ফিরিয়ে হাঁটু গেড়ে বসে মাহাদি। কোথায় যাচ্ছ নিশা? যাকে প্রপোজ করবো সেই যদি চলে যায় তাহলে কাকে প্রপোজ করবো আমি? মানে? নিশা, ভালোবাসি তোমার। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না, তবে এইটুকু জানি আমার হৃদয়ের প্রত্যেকটি স্পন্দন শুধু তোমার না, আমার অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে তুমি। কিন্তু আপনি বলেছিলেন আপনি আরিয়াকে ভালোবাসেন। যদি তাই হতো তাহলে আমার ইরফান আমাকে ফাঁসিতে ঝুলাতো। একদম ঠিক বলেছ।
অপরিচিত কণ্ঠস্বর শুনে ছাদের দরজার দিকে তাকায় নিশা। আরিয়া লোকটার কাছে গিয়ে তার হাত জড়িয়ে ধরে নিশার উদ্দেশ্যে বলে, আসলে তোমাকে ইরফানের কথা বলা হয়নি। ইরফান আমার উডবি হাজবেন্ড, আর যা কিছু হলো সবই মাহাদি ভাইয়ের প্ল্যান। নিশা অগ্নি দৃষ্টিতে মাহাদির দিকে তাকায়। মাহাদি বোকা বোকা হাসি দিয়ে মাথা চুলকায়। মাহাদি আর নিশার ব্যাপারে আহিয়ানকে বলাতে খুশি মনে ঘরের দিকে গেলাম। ঘরের কাছে গিয়ে দেখলাম তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন। যা শুনলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মানে তিনি অন্য কাউকে ভালোবাসে। আরিয়ান আমাকে খেয়াল করেননি। আমি আর ঘরের ভেতর গেলাম না। দৌড়ে নিচে নামতে গিয়ে আমার অজান্তে হাতের সাথে লেগে থাকা একটা ফুলদানি পরে ভেঙে যায়। সেই সময় আরিয়া বেখেয়ালিভাবে হেঁটে আসছিল, যার ফলে একটা বড় কাচের টুকরো ওর পায়ে গেঁথে যায়। আরিয়ার কান্নার আওয়াজ পেয়ে আরিয়ান সহ বাড়ির সকলে সেখানে চলে আসে। আরিয়া ঘুমিয়ে পড়লে আমি আর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাই। ডাক্তার এসেছিল, ব্যান্ডেজ করে দিয়ে গেছে, সাথে কিছু ওষুধ দিয়ে গেছে। আমার ভুলের জন্যই আজ আরিয়ার এমন একটা অবস্থা হলো। প্রচণ্ড খারাপ লাগছে বিষয়টা। ঘরে ঢুকতেই আরিয়ান আমাকে ধাক্কা দিয়ে আমার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরেন। তার চোখের দিকে তাকিয়ে আমি আটকে উঠলাম। কিভাবে রেখেছো তোমরা? আমার পরিবারকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? দেখুন আমি তোমার বাবা আমার বাবাকে মেরে ফেলেছে, আর এখন তুমি চাইছো আমার বোনকে মেরে ফেলতে? আরিয়ানের কথায় আমি চমকে উঠলাম। এসব কি বলছেন তিনি? দেখুন, আমি মানছি আমি ভুল করে ফেলেছি, কিন্তু তাই বলে আপনি আমার পরিবার নিয়ে এসব বলতে পারেন না। আহিয়ান ঈশার হাত ছেড়ে দেয়। আজ বেমারণ সে ঈশাকে তার জীবনের অনাকাঙ্ক্ষিত সত্যটা বলে দিয়েছে। সে ভাবছে কথাটা ঈশাকে এভাবে জানানো ঠিক হয়নি। আহিয়ান নিজেকে শান্ত করে ঠান্ডা গলায় বললেন, আমি যা বলছি ঠিকই বলছি, এটাই সত্যি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার বাবা কিছুতেই এমন একটা কাজ করতে পারেন না, কিন্তু আহিয়ান সে তো বানিয়ে এসব বলার মানুষ নন। তিনি হয়তো আমাকে ভালোবাসেন না, আমি তো বাসি। আমার ভালোবাসার ওপর আমার বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকে বলতে সে কখনো বিনা কারণে এমন কিছু বলবেন না। কিন্তু এই মুহূর্তে আমি মনে প্রাণে চাইছি আহিয়ানের কথা যেন ভুল প্রমাণিত হয়। আমাকে সত্যটা জানতে হবে, আর এই সত্যি আমাকে শুধু খালামণি বলতে পারবে। সেই মুহূর্তে আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। খালামণির বাড়িতে এসে তাকে সবটা বললাম, কিন্তু তাকে আমতা আমতা করতে দেখে আমি ঘাবড়ে গেলাম। তাহলে কি আমার ভয় ঠিক হলো? কি হলো খালামণি, তুমি কিছু বলছো না কেন? আসলে প্লিজ খালামণি, আমাকে সবটা বলো। খালামণি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, তোর বাবা আর আহিয়ানের বাবা বিজনেস পার্টনার ছিলেন। আহিয়ানের বাবা আফজাল সাহেব ছিলেন একজন অত্যন্ত সৎ মানুষ। যখন তিনি জানতে পারেন তোর বাবা অবৈধ কাজের সাথে যুক্ত, তিনি ব্যবসায়িক সব সম্পর্ক শেষ করে দেন। এতে তিশান ভাইয়ের ব্যবসায়ে অনেক লস হয়ে যায়। তিশান ভাই আবারও আফজাল সাহেবের সাথে মিলে ব্যবসা করতেই আফজাল সাহেবকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি রাজি হননি। তোর বাবা সব সময় অল্পতেই রেগে যেত, আর রাগে তার মাথা ঠিক থাকতো না। সেদিনও আফজাল সাহেবের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন। নিজের রাগকে দমন করতে না পেরে নিজের বন্দুক দিয়ে আফজাল সাহেবের দিকে পরপর 3টা গুলি করে। আফজাল সাহেব সেখানেই মারা যান। তোর বাবা হয়তো অবৈধ কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু তোকে আর নিশাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। লোভ মানুষকে কত কি করতে বাধ্য করে। আমি আর কিছু শুনতে পেলাম না। দৌড়ে খালামণির বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার বাবা একজন খুনি, সন্তান হিসেবে কিছুতেই আমি মানতে পারছি না। ঈশা বেরিয়ে যেতে তার খালামণি কাউকে কল করে। কল রিসিভ হতে তিনি বললেন, তুমি ঠিকই বলেছিলে, ঈশান এসেছিল আমার কাছে, কিন্তু তুমি আমাকে পুরো সত্যিটা বলে দিলে না কেন? ফোনের ওপাশ থেকে আহিয়ান বলল, সবটা জেনে ঈশা যদি অন্যায়কে সমর্থন করে, তাই যতই হোক নিজের রক্ত বলে কথা, আর এমনটা হলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কিন্তু ঈশান তো এমন মেয়ে নয়। মানুষ বদলাতে সময় লাগে না। সন্ধ্যায় আবছা আলোয় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার আশেপাশে কি হচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই, কিন্তু আমার মনে ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে বাস্তবে ফিরলাম। পড়ে যেতে নিলে মেয়েটি আমার হাত ধরে দাঁড় করায়। ঈশা, তুমি এখানে এভাবে কেন? আপনাকে ঠিক চিনলাম না। মেয়েটি ম্লান হেসে বলল, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি, কিন্তু তুমি রাস্তা দিয়ে এভাবে হাঁটছো কেন? কিছু একটা হয়ে যেতে পারতো। আচ্ছা চলো, আগে বাড়ি যাই। বাড়িতে ঢুকতেই মায়ের মুখোমুখি হলাম। মা মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ মামি,
আমি। ওনাদের কথার মাঝখানে আমার থাকতে ইচ্ছে করছিল না। যতটুকু বুঝলাম মেয়েটি আহিয়ানের ফুফাতো বোন। ঘরে এসে দেখি আহিয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছেন। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার বাবা যদি আপনার বাবাকে খুন করেই থাকেন, তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? আহিয়ান এক পলক আমার দিকে তাকিয়ে আবার নিজের কাছে মন দেয়। আমার রাগ তত্তর করে বেড়ে গেল। চেঁচিয়ে বললাম, কি হলো বলছেন না কেন? আজ আমি আমার সব প্রশ্নের উত্তর চাই। আহিয়ান উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যেতে নিলেন। তাহলে কি আমি ধরে নেব নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে আপনি এসব করছেন? আহিয়ান থামলেন। কেমন যেন দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার সেই চোখের ভাষা পড়ার সাধ্য আমার নেই। আমি সেখানে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলাম। মাত্র কয়েক মুহূর্তেই সবকিছু বিষাদময় হয়ে উঠেছে। আহিয়ান আর কুহু ছাদে দাঁড়িয়ে আছে। আহিয়ান এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে, ভাবছে এসবের মাঝে ঈশা তো কোনো দোষ নেই, তবুও মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ঈশার কান্না আজ কেন যেন তার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। নীরবতা ভেঙে কুহু বলল, এমন মনমরে দেখাচ্ছি কেন তোমাকে? কথাটা হয়তো আহিয়ানের কর্ণকুহরে পৌঁছায়নি। কুহু আহিয়ানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। আহিয়ান, হ্যাঁ বলো। ভালোবেসে ফেলোনি তো ঈশাকে? এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। ঈশা আমাদের মাঝে কখনো আসবে না। তাহলে এভাবে তোতলাচ্ছ কেন? ঈশা ভালোবাসা পাওয়ার মতোই একজন মানুষ। আহিয়ান কি বলবে ভেবে পায় না। এই কয়েকদিনে তার মনে ঈশার প্রতি যে অনুভূতি জন্ম নিয়েছে সেটা সে অস্বীকার করতে পারবে না। কিন্তু এই অনুভূতি যে কিসের সেটা এখনো বুঝে উঠতে পারেনি। কুহু আবারও বলতে শুরু করে, ঈশাকে এখনো বলনি কেন যে তার বাবা বেঁচে আছে? বলবো। ঈশার অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে তুমি ঠিক করোনি। আহিয়ান দীর্ঘশ্বাস ছাড়ে। আমি জানি আমি ঠিক করিনি। তিশার আহমেদকে ধরতে হলে ঈশাকে ব্যবহার করতেই হতো। তিশার আহমেদ যতই খারাপ মানুষ হোক, সে তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে। ঈশার ক্ষতি হতে দেখলে সে নিশ্চয়ই কিছু না কিছু করবে। সে সুযোগটি কাজে লাগাতে চেয়েছে। হঠাৎ একটা শব্দে আহিয়ান আর কুহু ছাদের দরজার দিকে তাকায়। একটা অবয়ব দেখতে পায়। আহিয়ান দ্রুত দরজার কাছে যায় অবয়বটা কার দেখার জন্য, যে ততক্ষণে অবয়বটা মিলিয়ে যায়। গত 2 ঘন্টা ধরে শাওয়ারের নিচে বসে ভিজছি। শাওয়ারের পানি আর আমার চোখের পানি দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, একটার পর একটা চমক উপহার দিয়ে যাচ্ছে। ঘরে দম বন্ধ হয়ে আসছিল দেখে ছাদে গিয়েছিলাম, কিন্তু কে জানতো সেখানে গিয়ে আমি চরম সত্যের মুখোমুখি হব। সকালবেলা মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আমি তাকে ওষুধ খাওয়াতে গিয়ে টিভির একটা নিউজ শুনে আমার পুরো পৃথিবীটাই যেন থমকে গেল। নিউজে দেখাচ্ছে, গতকাল রাতে ঢাকার একটি শপিং মলে প্রাণঘাতী বোমা হামলায় নিহত অর্ধশত, আহত 2 শতাধিক। পুলিশের দেওয়া তথ্যানুসারে এই হামলার পিছনে একটি মাফিয়া দলের হাত রয়েছে, যার লিডার একসময়ের প্রখ্যাত ব্যবসায়ী তিশান আহমেদ। ঘন জঙ্গলের ভেতর দিয়ে একধানে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে একটা খাদের সামনে চলে এসেছি। খাদটা এতটাই গভীর ছিল যে কেউ পড়লে আর বেঁচে ফিরতে পারবে না। আর এক পা পেরোলেই আমি সেই খাদে পড়ে যাব। খাদের দিকে এক পা বাড়াতে যাব, এমন সময় একটা লোক আমার হাত ধরে হ্যাঁচকা টান দেয়। আমি বাঁকা হাসলাম। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। লোকটা আমাকে এতক্ষণ ধরে ফলো করছিল। আর একটু হলেই তো খাদে পড়ে যেতে। আপনাকে আমার বাবা পাঠিয়েছে আমার ওপর নজর রাখতে, তাই না? এইসব কি বলছেন? আমি ঠিকই বলছি, আমার বাবাই আপনাকে পাঠিয়েছে। কে কে আপনার বাবা? আমি চিনি না আপনার বাবাকে। যদি তাই হয় তাহলে আপনি এখানে কি করছেন? আমি তো কাজে এসেছিলাম, আপনাকে দেখলাম। এই ঘন জঙ্গলে আপনার কিসের কাজ? লোকটা আমতা আমতা করতে থাকে। আমি তার থেকে 2 কদম পিছিয়ে গেলাম। হাতের মুঠোয় অতি সন্তর্পণে লুকিয়ে রাখা ব্লেডটা বের করে বাম হাতের কবজিতে ধরলাম। লোকটাকে উদ্দেশ্য করে বললাম, আমি নিশ্চিত বাবাই আপনাকে পাঠিয়েছে। আপনি যদি আমাকে বাবার কাছে না নিয়ে যান তাহলে আমি এক্ষুনি আমার হাতের শিরা কেটে ফেলবো। লোকটা ঘাবড়ে যায়। কি করছেন? আমার বাবা যদি জানতে পারে আমার কোনো ক্ষতি হয়েছে তাহলে আপনার কি অবস্থা করবে আশা করি জানেন। বেশ, আমি নিয়ে যাব আপনাকে। এদিকে আহিয়ান সকাল থেকে ঈশাকে বাড়ি কোথাও না পেয়ে ঘাবড়ে যায়। তার মায়ের কাছে জানতে পারে ঈশা সকালবেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আহিয়ান আসাদকে কল করে ঈশা কোথায় গিয়েছে খোঁজ নিতে বলে। কিছুক্ষণ পরে আহিয়ানের ফোনে আসাদের কল আসে।
স্যার, সেদিন যে লোকটা নদীতে ঝাঁপ দিয়েছিল ঘন্টা দেড়েক আগে তার সাথে ঈশা ম্যামকে দেখা গিয়েছে। লোকটা ঈশা ম্যামকে শহর থেকে বেশ কিছুটা দূরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ঠিকানা দাও আমাকে। লোকটা আমাকে একটা পরিত্যক্ত বাড়ির সামনে নিয়ে আসে। বাড়ির পেছনের দরজা দিয়ে আমাকে ভেতরে ঢোকায়। একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। আবছা আলোয় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে আমার বিন্দুমাত্র ভুল হয় না। 15 বছর পর মানুষটাকে দেখছি, তাও আবার জীবিত অবস্থায়। আমি দৌড়ে বাবার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। হেঁচকি তুলতে তুলতে বাবাকে বললাম, বাবা তুমি বেঁচে আছো? তাহলে আমাদের কাছে ফিরে যাওনি কেন? আমাদের কথা কি তোমার একটুও মনে পড়েনি? আসলে তিশান আহমেদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এই মুহূর্তে ঈশাকে এখানে আশা করেননি। ঈশার প্রশ্নের কী জবাব দেবেন তিনি তাই বুঝে উঠতে পারছেন না। এই রকম পরিস্থিতিতে যেন পড়তে না হয়, তাই তো তিনি 15 বছর আগে নিজের মৃত্যুর মিথ্যে নাটক করেছিলেন। অপরাধের সাথে এমনভাবে যুক্ত হয়ে পড়েছিলেন যে সেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না। সন্তানের প্রতি এত ভালোবাসাও তাকে অপরাধের জগৎ থেকে বের করে আনতে পারেনি। কিন্তু ঈশা আর নিশাকে তিনি চোখের আড়াল করেননি। প্রতিনিয়ত গোপনে তাদের উপর নজর রাখতেন। এতদিনের মাটি চাপা দেওয়া সত্য আজ বেরিয়ে এলো। সব কিছু জানার পর ঈশা যদি তাকে ঘৃণা করতে শুরু করে, তাহলে তিনি কি করবেন? বাবা হয়ে নিজের সন্তানের ঘৃণার পাত্র হয়ে কিভাবে থাকবেন? তিশান আহমেদের ধারণাকে ভুল প্রমাণিত করে ঈশা বলল, আমি জানি বাবা, তুমি মাফিয়া দলের সঙ্গে যুক্ত। তাতে কি হয়েছে বলো তো? তুমি তো আমার বাবা। আমি যে কোনো পরিস্থিতিতেই তোমাকে সমর্থন করব। আহিয়ান যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে সেই পরিত্যক্ত বাড়িটাতে আসে। গাড়ি থেকে নেমে দেখে পুরো বাড়িটা পুলিশ ঘেরাও করে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো সেখানে তিশান আহমেদ ও তার সহযোগীও রয়েছে, আর তাদের সকলের হাতেই হাতকড়া পরানো। বাড়ির গেটের কাছে এক কোণায় নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঈশা। আহিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে ঈশার কাছে যায়, ঠাস করে ঈশার গালে চর বসিয়ে দেয়। ছি ঈশা, আমি ভেবেছিলাম তুমি অন্তত তোমার বাবার মতো নাও, কিন্তু শেষ পর্যন্ত তুমি তোমার এই অপরাধী খুনি বাবার সাথে হাত মেলালে। কত নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ তোমার বাবা, সে ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? আমি ড্যাব ড্যাব করে আহিয়ানের দিকে তাকিয়ে আছি। এই মানুষটাও আমাকে ভুল বুঝলো। এতদিনেও কি তার আমার প্রতি এতটুকু বিশ্বাস তৈরি হয়নি? একজন পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এলেন। আহিয়ানকে উদ্দেশ্য করে বলেন, স্যার, আপনি এসব কি বলছেন? ঈশা ম্যাডাম কেন ওদের সাথে হাত মেলাবে? তিনি তো উল্টো আমাদের সাহায্য করেছেন তিশান আহমেদকে ধরতে। আহিয়ানের নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। ভাবছে কেন না বুঝে ঈশার গায়ে হাত তুলল সে। ঈশাকে অবিশ্বাস করা তার ঠিক হয়নি। ঈশা, আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তার কথায় কান্না দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে ঢুকলে সবাই আমাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। আমি কোনো কথা না বলে ঘরে চলে এলাম। নিজের যেসব জিনিসপত্র ছিল সবই একটা ব্যাগে ভরে নিলাম। শেষবারের মতো ঘরটাতে চোখ বুলিয়ে নিলাম। ঘরের মানুষটাই যখন আমার নয়, তখন এ ঘরে থাকার অধিকার আমার নেই। বেরিয়ে যেতে নিব এমন সময় আহিয়ান ঘরে আসলেন। আহিয়ান বাড়ির সবাইকে সব ঘটনা খুলে বলে ঘরে এসে ঈশাকে এভাবে দেখে ভ্যাবাচেকা খেয়ে যায়। তার হৃদয়ের কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। ঈশা, চলে যাচ্ছি আপনার জীবন এবং আপনার বাড়ি থেকে। ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, সাইন করে দেব। কুহুকে নিয়ে ভালো থাকবেন। কথাটা বলতে ঈশার গলা কেঁপে ওঠে। আহিয়ান কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায়। আহিয়ান সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। সে তো এটাই চেয়েছিল, তিশান আহমেদকে উপযুক্ত শাস্তি দিয়ে ঈশাকে তার আর কুহু জীবন থেকে সরিয়ে দেওয়া। কিন্তু আজ যখন তেমনটাই হচ্ছে, তখন সে খুশি হতে পারছে না কেন? তার হৃদয়ে এটা কিসে তোলপাড় চলছে? কেন তার মন তাকে বারবার বলছে ঈশাকে আটকাতে? কেন সে ঈশাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারছে না? নিশাকে নিয়ে আমাদের আগের বাড়িটায় চলে এলাম। মনে মনে একটাই প্রার্থনা, আহিয়ান ভালো থাকুক। রাতের আধার পৃথিবীকে গ্রাস করেছে। শুধু রাত বললে ভুল হবে। এখন গভীর রাত। নিশাচর প্রাণী ছাড়া এই সময়টায় কেউ জেগে থাকে না। তবে আজ নিশাচর প্রাণীদের সাথে পাল্লা দিয়ে জেগে আছে একজোড়া মানবী।
একদিকে ঈশা নিজের বাবার চরম সত্যতা জেনে এবং নিজের ভালোবাসা হারানোর শোকে কাতর হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে, অন্যদিকে আহিয়ান নিজের অনুভূতির হিসেব কষতে ব্যস্ত। এভাবে দুটো দিন কেটে যায়। এই দুদিনে ঈশা আর আহিয়ান কেউ নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। পারবি বা কেমনে? ঈশা আহিয়ানকে নিয়ে আর আহিয়ান ঈশাকে নিয়ে ভাবতে ব্যস্ত। মা আর আরিয়া আমাদের বাড়িতে এসেছে। আজ আবারও আমি এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, তবে এবার আহিয়ানের স্ত্রী হিসেবে নাই, বরং মা আর আহিয়ার অনুরোধ রাখতে। 4 দিন পর আরিয়া আর ইরফানের বিয়ে। মা আর আরিয়ার অনুরোধ আমি ফেলতে পারিনি, তাই আবারও এই বাড়ির চৌখাট পেরোতে হলো। ভেবেছিলাম আরিয়ানের মুখোমুখি হব না, আলাদা ঘরে থাকবো, আর যতদূর সম্ভব তার থেকে দূরে থাকবো। কিন্তু বাড়ি ভর্তি মেহমান, আলাদা ঘরে থাকলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। উপায়ন্তর না দেখে আহিয়ানের ঘরেই যেতে হলো। ঠিক করেছি আহিয়ার বিয়ে হয়ে গেলে মাকে আরিয়ান আর কুহুর সম্পর্কের ব্যাপারে জানিয়ে সবার জীবন থেকে অনেক দূরে চলে যাব। ঈশাকে দেখে আহিয়ান যেন দেহে প্রাণ ফিরে পেল। তার হৃদয় জুড়ে শুধু প্রশান্তির হাওয়া বইছে। আজ আরিয়ানের গায়ে হলুদ। দেখতে দেখতেই 3টা দিন পেরিয়ে গেছে। এই 3 দিনে আহিয়ান বারবার চেষ্টা করেছে ঈশার সাথে কথা বলতে, কিন্তু ঈশা প্রতিবারই তাকে এড়িয়ে গেছে। আহিয়ান কিছুতেই তার এড়িয়ে যাওয়া মেনে নিতে পারছে না। ঈশার এড়িয়ে যাওয়া তার হৃদয়কে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। ঈশার সাথে একটু কথা বলার জন্য তার মন আনচান করছে, তবুও আহিয়ান ব্যর্থ। হয়তো এটাই তার প্রাপ্য। ঈশাকে অন্তত সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে, এতেই সে খুশি। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছে ঈশা। পরনে তার সবুজ পাড়, হলুদ শাড়ি আর ফুলের গহনা। হালকা সেজেই তার থেকে চোখ ফেরানো তাই। আহিয়ান একটা কাজে ঘরে এসে ঈশাকে দেখে থ মেরে যায়। একদিনে সে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা আহিয়ানকে খেয়াল করতেই কিছুটা জড়সড় হয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করে ঘর থেকে বের হয়ে যায়। তা দেখে আহিয়ান মুচকি হাসে, তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেয়। অনুষ্ঠান শেষে ছাদে এসো। গায়ে হলুদের পুরো সময়টায় আহিয়ান এক দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে থেকেছে। ঈশা যতবার বিষয়টা খেয়াল করেছে ততবার আহিয়ানের থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু আহিয়ান সেই তো ছাড়বার পাত্র নয়। অর্থাৎ ঈশা নিজের চেষ্টায় ব্যর্থ। ছাদে কুহুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আহিয়ান। আহিয়ান কি বলবে বুঝতে পারছে না। তা দেখে কুহু তাচ্ছিল্যের সুরে হেসে বলে, ভালোবেসে ফেলেছো ঈশাকে, তাই তো? আমাকে ক্ষমা করো কুহু। কুহু ম্লান হাসে। সব ভালোবাসারই যে পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কথা নাই। অপূর্ণ ভালোবাসা আছে বলেই মানুষের মনে ভালোবাসা হারানোর ভয় জেগে বসে, ভালোবাসাকে পূর্ণতা দিতে এত লড়াই করে। আমার ভালোবাসা না হয় অপূর্ণই থাক, ভালোবাসার মানুষের খুশির মাঝে আমার খুশি নিহিত থাক। আহিয়ান ছাদ থেকে নেমে ঘরে এসে দেখে ঈশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গহনা খুলছে। আহিয়ান ঈশার কাছে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ঈশা আহিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সর্বশক্তি দিয়ে আহিয়ানের গালে একটা চড় মারে। 1 মাস পর। গত 1 মাসে বদলেছে অনেক সম্পর্ক, পরিবর্তন হয়েছে অনেক সম্পর্কের নাম। আরিয়া আর ইরফার সুখে সংসার করছে। নিশা আর মাহাদের বিয়ে হয়ে গিয়েছে, তারাও সুখে আছে। কুহুরও বিয়ে হয়েছে। ফারহান কুহুর ক্লাসমেট ছিল। কুহুকে মনে প্রাণে ভালোবাসলেও কখনো সে তা প্রকাশ করেনি, কেননা সে জানতো কুহু আরিয়ানকে ভালোবাসে। পারিবারিকভাবে ফারহান আর কুহুর বিয়ে হয়। কুহু সম্পর্কটা মেনে নিয়েছে, তবে আমার আর আহিয়ানের সম্পর্ক কেন যেন আগের জায়গায় স্থির হয়ে আছে। আরিয়ার বিয়ে হয়ে যাওয়ার পরপরই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। এই মুহূর্তে জানালা দিয়ে বাইরে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর নতুন কিছু না, গত 1 মাস ধরেই এমন হয়ে আসছে। জানি রাত 1:30 পর্যন্ত আহিয়ান এভাবেই দাঁড়িয়ে থাকবেন বাড়ির দিকে এক মনে তাকিয়ে। এরপর আবার সকাল 7টার দিকে চলে আসবেন। অফিসে যাওয়ার আগ পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবেন। অফিস শেষ হলে আবারও আসবেন। প্রথম আমার সাথে কথা বলতে আসলেও আমার এড়িয়ে যাওয়াতে এখন আর আসে না। এক দৃষ্টিতে বাড়ির গেটের দিকে তাকিয়ে থাকেন। আমিও তার দিকে তাকিয়ে থাকি, তবে তার অগোচরে। কয়েকদিনে মানুষটা অনেক শুকিয়ে গিয়েছে, চোখের নিচেও কালো দাগ পড়েছে। এমন নয় যে আমি তাকে ফিরে পেতে চাই না, কিন্তু যতবার আমি তার কাছে যেতে চাই ততবার আমার মধ্যে তীব্র অপরাধবোধ কাজ করে। একদিকে আমার বাবা তার বাবার খুনি, আমি তার সামনে গেলে হয়তো তার পুরনো ক্ষত আবারও তাজা হয়ে উঠবে। অন্যদিকে আমার জন্য কুহু তার ভালোবাসা হারালো। এদিকে আহিয়ান দীর্ঘশ্বাস ফেলে। গত 1 মাসের মতো আজও তাকে খালি হাতে ফিরতে হচ্ছে। হয়তো এটাই ঈশার সাথে করা তার অন্যায়ের শাস্তি।
আহিয়ান নিজের কাজের জন্য অনুতপ্ত। অপেক্ষা জিনিসটাই হয়তো তার জন্য উপযুক্ত শাস্তি। আহিয়ান জানে না তার এই অপেক্ষার প্রহর কবে শেষ হবে, তবু আশা রাখে হয়তো একদিন ঈশা তার অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে তাকে গ্রহণ করবে। রোজকার মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে জানালার কাছে দাঁড়িয়ে আছি আহিয়ানকে দেখবো বলে, কিন্তু কই, তিনি তো আজ আসেননি। সকাল গড়িয়ে দুপুর হলো, তবুও তিনি আসছেন না। মনটা কেন যেন কু গাইছে। অবশেষে তিনি এলেন সন্ধ্যা 6টায়। তাকে আসতে দেখে দেহে প্রাণ ফিরে পেলাম, কিন্তু তার একই অবস্থা, কপালে হাতে পায়ে ব্যান্ডেজ। আজ আর কোনো বাধা আমাকে আটকাতে পারলো না। দৌড়ে গেলাম তার কাছে, জাপটে জড়িয়ে ধরলাম। আশেপাশের মানুষ যে আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি ব্যস্ত আহিয়ানের বুকে নিজের আশ্রয় খুঁজতে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে আহিয়ানের অ্যাক্সিডেন্টের। এখন তিনি মোটামুটি সুস্থ। আজ আমি আবার বিয়ের কোণের সাজে সাজলাম। ড্রয়িং রুমের সোফায় আহিয়ানের পাশে বসে আছি। কিছুক্ষণ আগেই আমার দ্বিতীয়বারের মতো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। তবে এবার কারো জোড়াজুড়িতে নয়, বরং স্বেচ্ছায়। আহিয়ান আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, নিজের লেখা ডায়েরিটা বন্ধ করে রাখলো ঈশা। অজান্তে কয়েক ফোঁটা অশ্রুকণা বিসর্জন দিল। 7 বছর পেরিয়ে গিয়েছে আহিয়ান আর ঈশার একসাথে পথ চলার। তবে এখন আর তারা একা নেই, তাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রাণ। আজই আহিয়ান আর ঈশার ছেড়ে ঈশানের স্কুলের প্রথম দিন। আহিয়ান ঈশানকে নিয়ে স্কুলে গিয়েছে। ঈশা, তুমি কাঁদছো কেন? চিরপরিচিত কণ্ঠস্বর শুনে ঈশা 7 মাসের ভারী পেট নিয়ে উঠে দাঁড়ায়। আহিয়ানের দিকে ফিরে মুচকি হাসে। আপনারা এসে পড়েছেন? ঈশান কোথায়? সে তো বাড়ি এসে তার দাদিমার কাছে ছুটেছে, কিন্তু তুমি কাঁদছিলে কেন? ঈশা ডায়েরিটা আহিয়ানকে দেখায়। অনেকদিন পর ডায়েরিটা চোখে পড়লো। আহিয়ান মুচকে হেসে ঈশাকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় ঈশান ঘরে আসে। মাম্মা, বাবাই, তোমরা কি করছো? আহিয়ান রিশা কিছুটা চমকে গিয়ে ঈশানের দিকে তাকায়। এক পলক একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয় দুজনে। সমাপ্ত।